ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সার্বক্ষণিক 3 থেকে 6 জন অ্যাস্ট্রোনট অবস্থান করেন। একজন অ্যাস্ট্রোনট মোটামুটি 6 মাস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অবস্থান করেন, যার ফলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অ্যাস্ট্রোনটদের আসা যাওয়া চলতে থাকে। এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আসা যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত যান হচ্ছে সয়ুজ, যা এখনও সফলভাবে ব্যবহার হচ্ছে। এছাড়াও 2011 সাল পর্যন্ত স্পেস শাটল ব্যবহার হয়েছিল এবং 2020 সাল থেকে ড্রাগন 2 ক্যাপসুল ব্যবহার হচ্ছে। এদের মধ্যে সয়ুজ এবং ড্রাগন ক্যাপসুলের মেকানিজম প্রায় সেম, তবে স্পেস শাটলের মেকানিজম পুরোপুরি ভিন্ন। এখন প্রথমেই সয়ুজের মাধ্যমে অ্যাস্ট্রোনটরা কিভাবে পৃথিবীতে ফিরে আসেন তা বলা যাক। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে গতিশীল থাকে। সেখান থেকে অ্যাস্ট্রোনটদের পৃথিবীতে ফিরে আসতে প্রায় 3.5 ঘন্টা সময় লাগে। তবে এই যাত্রা শুরু করার আগে ভূপৃষ্ঠ এবং স্পেসে বেশ কিছু প্রস্তুতির বিষয় রয়েছে। সয়ুজ সাধারণত কাজাকিস্তানে ল্যান্ড করে। পৃথিবীতে থাকা একদল বিশেষজ্ঞ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কারেন্ট অরবিট হিসাব করে সয়ুজ ভূপৃষ্ঠের কোন স্থানে ল্যান্ড করা সবচেয়ে উপযোগী হবে তা নির্ধারণ করেন। ল্যান্ডিং সাইট নির্ধারণ হওয়ার পর সেই স্থানটি রেস্কিউ টিম খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং এই রেস্কিউ টিম যে কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে কাজ করতে প্রস্তুত থাকে। অন্যদিকে পৃথিবীতে ফিরে আসার 1 সপ্তাহ আগে থেকে স্পেসে থাকা অ্যাস্ট্রোনটদের সয়ুজে অবস্থানকালে তাদের করণীয় কী হবে সেই সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসার আগ মুহূর্তে অ্যাস্ট্রোনটরা সবাইকে বিদায় জানিয়ে সয়ুজে প্রবেশ করেন। সয়ুজ হচ্ছে রাশিয়ান স্পেসক্রাফট, ফলে সয়ুজ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের রাশিয়ান সেগমেন্টের ডকিং পোর্টের সাথে যুক্ত থাকে। রাশিয়ান সেগমেন্টে একাধিক ডকিং পোর্ট রয়েছে। সব ধরনের কনফার্মেশন পাওয়ার পর সয়ুজকে খুব ধীরে ধীরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আলাদা করা হয়। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাপেক্ষে সেকেন্ডে মাত্র 12 থেকে 15 সেন্টিমিটার বেগে সয়ুজকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আলাদা করা হয়। 3 মিনিটে সয়ুজ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে 20 মিটারের মতো দূরে সরে আসে। এরপর সয়ুজে থাকা অ্যাস্ট্রোনটরা 15 সেকেন্ড জ্বালানি পুড়িয়ে সয়ুজের গতি বাড়িয়ে দেন কিংবা কমিয়ে দেন। সয়ুজের গতির বিপরীত দিক বরাবর জ্বালানি পোড়ালে, অর্থাৎ ইঞ্জিন যদি গতির বিপরীত দিকে থাকে, তবে সয়ুজের স্পিড বাড়বে এবং গতির দিকে জ্বালানি পোড়ালে, অর্থাৎ ইঞ্জিন যদি গতির দিক বরাবর থাকে, তবে সয়ুজের স্পিড কমবে। এখন সয়ুজের স্পিড বাড়ানো হবে নাকি কমানো হবে এটা নির্ভর করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কোন ডকিং পোর্ট থেকে সয়ুজ আলাদা হচ্ছে তার উপর। যদি সয়ুজ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাইডের দিকে থাকা ডকিং পোর্ট থেকে আলাদা হয়, সেক্ষেত্রে সয়ুজ স্পিড কমিয়ে লোয়ার অরবিটে আসে। আবার সয়ুজ যদি নিচের দিকে থাকা ডকিং পোর্ট থেকে আলাদা হয়, সেক্ষেত্রে সয়ুজ ডিট্যাচ হবার প্রায় 40 মিনিট আগে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ওরিয়েন্টেশন চেঞ্জ করা হয়। এরপর সয়ুজ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আলাদা হয়ে স্পিড বাড়িয়ে আপার অরবিটে চলে যায়, যার ফলে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং সয়ুজের গতির ভিন্নতা তৈরি হয়। সয়ুজ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আলাদা হয়ে আপার কিংবা লোয়ার অরবিটে আসার কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাথে অপ্রত্যাশিত সংঘর্ষ এড়ানো। যাই হোক, সয়ুজ তার অরবিট পরিবর্তন করার পরেও কিন্তু পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে, অর্থাৎ পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। সয়ুজের অরবিট পরিবর্তন করার পরে আসে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট, অর্থাৎ ডি অরবিট বার্ন। এই ক্ষেত্রে সয়ুজ তার গতির দিক বরাবর জ্বালানি পোড়াতে থাকে, যার ফলে সয়ুজের গতি ক্রমাগত কমতে থাকে এবং গতি যতটা কমতে থাকে সয়ুজ ততটাই লোয়ার অরবিটে আসতে থাকে। এই ডি অরবিট বার্নের ক্ষেত্রে অ্যাস্ট্রোনটদের খুবই সতর্ক থাকতে হয়। অ্যাস্ট্রোনটরা যদি যথেষ্ট ডি অরবিট বার্ন না করেন, তবে সয়ুজের স্পিড বেশি থাকবে, যার ফলে সয়ুজ বায়ুমণ্ডলে প্রবেশ না করে আবার স্পেসে চলে যাবে। আবার অন্যদিকে ডি অরবিট বার্ন যদি খুব বেশি করে ফেলা হয়, তবে বায়ুমণ্ডলে প্রবেশ করার অ্যাঙ্গেল খুব বেশি হয়ে যাবে এবং এই ক্ষেত্রেও বায়ুমণ্ডলে প্রবেশের বিষয়টি হাই স্পিডে ঘটবে, যার ফলে সয়ুজ এতটাই গরম হয়ে যাবে যে অ্যাস্ট্রোনটরা জীবন্ত সেদ্ধ হয়ে যাবেন। এই ক্ষেত্রে সয়ুজের জন্য সবচেয়ে উপযোগী ডি অরবিট বার্ন হচ্ছে সেকেন্ডে 120 মিটার। সয়ুজের সঠিক ডি অরবিট বার্নের পর বায়ুমণ্ডলে প্রবেশের পূর্ব মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে প্রায় 140 কিলোমিটার উপরে সয়ুজ 3টি অংশে ভাগ হয়ে যায় এবং এই 3টি অংশ হচ্ছে অরবিট মডিউল, ডিসেন্ট মডিউল এবং সার্ভিস মডিউল। এখানে অরবিট মডিউলের কাজ হচ্ছে যখন সয়ুজের মাধ্যমে অ্যাস্ট্রোনটদের স্পেসে পাঠানো হয়, তখন অরবিট মডিউলে অ্যাস্ট্রোনটদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাবার, ঔষধ ইত্যাদি জিনিসপত্র রাখা হয়। আবার সয়ুজ যখন পৃথিবীতে ফিরে আসে, তখন অরবিট মডিউলে রাখা হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তৈরি হওয়া আবর্জনা, যেমন অ্যাস্ট্রোনটদের মল, অপ্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি। মাঝখানে ডিসেন্ট মডিউলে থাকেন অ্যাস্ট্রোনটরা। এই ডিসেন্ট মডিউলে বসেই অ্যাস্ট্রোনটরা স্পেসে যান, আবার স্পেস থেকে ফিরে আসেন। এই ডিসেন্ট মডিউলের ক্যাপাসিটি হচ্ছে 3 জন।
অন্যদিকে সার্ভিস মডিউল মূলত হচ্ছে ইঞ্জিন, সেখানে জ্বালানি স্টোর করা থাকে এবং এই জ্বালানি ব্যবহার করেই ডিঅরবিট বার্ন সম্পূর্ণ করা হয়। যাই হোক, সয়ুজ 3টি অংশে ভাগ হওয়ার পর প্রত্যেকটি ভাগ পরস্পর থেকে দূরে সরে যায় যেন এদের মধ্যে সংঘর্ষ না ঘটে। মাঝখানের ডিসেন্ট মডিউল ছাড়া বাকি দুটি অংশ সরাসরি বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং বায়ুমণ্ডলের কণার সাথে ফ্রিকশনের মাধ্যমে পুড়ে ছাই হয়ে যায়। অন্যদিকে ডিসেন্ট মডিউল অপেক্ষাকৃত বক্র পথে বায়ুমণ্ডলে প্রবেশ করে। তবে বায়ুমণ্ডলে প্রবেশের আগে অবশ্যই ডিসেন্ট মডিউলের হিটশিল্ড অংশটি পৃথিবীর দিক বরাবর করতে হয়। ডিসেন্ট মডিউলের নিচের দিকে থাকে হিটশিল্ড। এই হিটশিল্ড ডিসেন্ট মডিউলকে বায়ুমণ্ডলের কণার সংঘর্ষের ফলে সৃষ্ট তাপ থেকে সুরক্ষিত রাখে। ডিসেন্ট মডিউল যখন বায়ুমণ্ডলকে ভেদ করে নিচে নামতে থাকে তখন ডিসেন্ট মডিউলের চারপাশ এতটাই উত্তপ্ত হয় যে ডিসেন্ট মডিউলের চারদিকে থাকা বাতাস প্লাজমাতে পরিণত হয়, যার ফলে সেই সময়টায় মডিউলে থাকা অ্যাস্ট্রোনট এবং ভূপৃষ্ঠে থাকা কন্ট্রোল রুমের মধ্যবর্তী যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। ডিসেন্ট মডিউলের আরেকটি বিষয় হচ্ছে ডিসেন্ট মডিউল সাইড বরাবর ঘুরতে পারে, অর্থাৎ বাম থেকে ডান দিকে আবার ডান থেকে বাম দিকে ঘুরতে পারে এবং এই ঘূর্ণনের মাধ্যমেই ডিসেন্ট মডিউলকে নির্ধারিত গতিপথে রাখা হয়। এইভাবে ডিসেন্ট মডিউল নিচে নামার সাথে সাথে অ্যাস্ট্রোনটরা গ্র্যাভিটি অনুভব করতে শুরু করেন, এমনকি তারা 4G পর্যন্ত গ্র্যাভিটি অনুভব করেন এবং এই ব্যাপারটি খুবই অস্বস্তিকর, কারণ 6 মাস ওজনহীন অনুভূতির পর যখন হঠাৎ করে 4G অনুভব করবে সেটা অবশ্যই অস্বস্তিকর হবে। ডিসেন্ট মডিউলটি যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন এর বেগ থাকে ঘন্টায় 28,000 কিলোমিটার, কিন্তু বায়ুমণ্ডলে প্রবেশ করার পর বায়ুমণ্ডল নিজেই এক ধরনের ব্রেক হিসেবে কাজ করে, যার ফলে বায়ুমণ্ডলে প্রবেশের 8 মিনিটের মধ্যেই ডিসেন্ট মডিউলের বেগ কমে গিয়ে দাঁড়ায় ঘন্টায় 800 কিলোমিটার এবং এই সময় ডিসেন্ট মডিউল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10.5 কিলোমিটার উপরে থাকে। এই 10.5 কিলোমিটার উপরে থাকা অবস্থায় ডিসেন্ট মডিউল থেকে পরপর 3টি প্যারাশুট ওপেন হয় এবং যখন ডিসেন্ট মডিউলের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 8.5 কিলোমিটার হয় তখন ওপেন হয় ফাইনাল প্যারাশুট। প্রথমে ফাইনাল প্যারাশুট খোলা হয় না, কারণ হাই স্পিডে যখন ফাইনাল প্যারাশুটটি খোলা হবে তখন সেটি সঠিকভাবে কাজ নাও করতে পারে। এই কারণে প্রাথমিকভাবে 3টি ছোট ছোট প্যারাশুট খোলার মাধ্যমে ডিসেন্ট মডিউলের বেগ কমিয়ে আনা হয়, তারপর খোলা হয় ফাইনাল প্যারাশুট। ফাইনাল প্যারাশুটের সাথে সাথে কিন্তু একটি ব্যাকআপ প্যারাশুটও থাকে। যদি কোনো কারণে ফাইনাল প্যারাশুটটি ওপেন না হয় সেই ক্ষেত্রে ব্যাকআপ প্যারাশুট কাজে আসে এবং এই প্যারাশুট খোলার বিষয়টি সম্পূর্ণ অটোমেটিক। প্যারাশুটের মাধ্যমে ডিসেন্ট মডিউলের বেগ ঘন্টায় 800 কিলোমিটার থেকে দাঁড়ায় ঘন্টায় 22 কিলোমিটার। ডিসেন্ট মডিউলটি যখন ভূপৃষ্ঠ থেকে 5.5 কিলোমিটার উপরে থাকে তখন হিটশিল্ডটি আলাদা হয়ে যায়, কারণ হিটশিল্ডের নিচে থাকে 6টি রেট্রো রকেটস। ডিসেন্ট মডিউল ভূপৃষ্ঠের কাছাকাছি আসার পর অ্যাস্ট্রোনটদের সিট কিছুটা উপরে উঠে যায়, সেই সাথে অ্যাস্ট্রোনটরা তাদের হাত পা গুটিয়ে রাখেন, এমনকি দাঁত বন্ধ করে রাখেন এবং লক্ষ্য রাখেন কোনো কারণেই যেন জিহ্বা বা দাঁতের মাঝখানে না থাকে, কারণ ডিসেন্ট মডিউলটি যখন ভূপৃষ্ঠে আঘাত করবে তখন যে ধাক্কা লাগবে তাতে অ্যাস্ট্রোনটদের শারীরিক ক্ষতি হবার সম্ভাবনা থাকে এবং এই জন্য অ্যাস্ট্রোনটদের নির্দেশনা দেয়া থাকে তারা যেন আঁটোসাঁটো হয়ে থাকেন। ডিসেন্ট মডিউল ভূপৃষ্ঠ থেকে 70 সেন্টিমিটার উপরে থাকা অবস্থায় 6টি রেট্রো রকেট ফায়ার করে, যার ফলে মডিউলের গতি কমে গিয়ে দাঁড়ায় ঘন্টায় 5 কিলোমিটার। এতে ল্যান্ডিং তুলনামূলক সফট হয়। যদিও ঘন্টায় 5 কিলোমিটার বেগে ভূমিকে আঘাত করার বিষয়টিকে সফট ল্যান্ডিং বলা যায় না, তারপরেও রেট্রো রকেটের মাধ্যমে তুলনামূলক সফট ল্যান্ডিং হয়ে থাকে। যাই হোক, মডিউল যখন ভূপৃষ্ঠকে স্পর্শ করে তখন চারদিকে অনেক ধোঁয়া দেখা যায়। এই ধোঁয়া তৈরি হয় মূলত রেট্রো রকেটসের ফায়ারের ফলে। এইভাবেই সোইউজের মাধ্যমে অ্যাস্ট্রোনটরা পৃথিবীতে ফিরে আসেন।